আবারও বলছে যে জামিন মানে মামলা থেকে ছাড়া পাওয়া নয়, বিচারে তার সাজা হতে পারে এবং সাজা হলে সে সাজা তাকে ভোগ করতে হবে। যে কিছু লোকের মধ্যে যা প্রমাণ পাওয়া গিয়েছে তাদের বিচার এর জন্য কোর্টে পাঠানো যেতে পারে, তাদের মধ্যে চার্জশিট দেওয়া হলো। সেই চার্জশিটে কারো নাম নেই মানে সে অপরাধী নয়, এটা প্রমাণ হয় না। দেখুন, শিক্ষামন্ত্রী যদি এই জালিয়াতি করে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করেন, তো এটা কি আত্মসম্মানবোধের পরিচয়? গভর্নমেন্টের যে রুলস অফ বিজনেস আছে, সেই সব রুলসে যদি থাকে যে ফাইল এসএসসির কাছে পাঠাবার আগে মুখ্যমন্ত্রীর কাজ হয়ে যেতে হবে, তাহলে সেটা রুলসের ভায়োলেশন হয়েছে এবং যিনি করেছেন তিনি তার জন্য জবাবদিহি করতে বাধ্য। এসএসসির গ্রুপ সি মামলায় 90,000 টাকার বন্ডে জামিন পেলেন পার্থ চ্যাটার্জি। এখন শুধুমাত্র একটি মামলাতেই তার জামিন পাওয়া বাকি, এরপর তার জেল মুক্তি। কীভাবে দেখছেন এই পুরো বিষয়টি? বিচার ব্যবস্থা একের পর এক নিয়োগ দুর্নীতির মাথারা জামিন পেয়ে যাচ্ছেন, সামগ্রিক বিচার ব্যবস্থা কি তাহলে আক্রান্ত? দেখুন, প্রথমত আপনারা যেটা বলছেন, পার্থ চ্যাটার্জির এখনও সাজা হয়নি, অর্থাৎ তিনি জেলে খাটছিলেন না, তিনি হাজতে ছিলেন, যাকে বলে কাস্টডিতে থাকা। তো সেই কাস্টডি থেকে বেল পাওয়া মানে মামলা থেকে ছাড়া পাওয়া নয়। বিচার যখন শুরু হবে তখন তাকে কোর্টে হাজিরা দিতে হবে এবং সাজা হলে জেল হোক জরিমানা হোক সেগুলো ভোগ করতে হবে। কিন্তু এই যে পার্থ চ্যাটার্জির আগে আমরা দেখলাম এসএসসি একটি মামলায় তিনি জামিন পেয়ে গেলেন, এবার গ্রুপ সি মামলায় তিনি 90,000 টাকার বন্ডে জামিন পেয়ে যাচ্ছেন, একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন। আর একটি মাত্র মামলা হাইকোর্টে রয়েছে, সেটার রায় স্থগিত, শুনানি হয়ে গেছে, সেটাও তিনি যদি জামিন পেয়ে যান তাহলে তার জেল মুক্তি হতে পারে। কাস্টডিতে অর্থাৎ হাজতে কেন রাখা হয়? প্রথমত তাকে যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার থাকে তার জন্য রাখা হয়। আর অন্য একটা কারণ হচ্ছে যে প্রভাবশালী লোকরা বাইরে আসলে যারা এই কেসের সাক্ষী তাদের প্রভাবিত করতে পারে, সাক্ষ্য নষ্ট করতে পারে, সেই জন্য রাখা হয়। তবে সে হাজতে রাখারও তো একটা সীমা থাকবে। পার্থ চ্যাটার্জি দেখুন কবছর আগে গ্রেপ্তার হয়েছেন, তো কাউকে বিচার শেষ না করে এতদিন আটকে রাখা ঠিক নয়, এটাও তো অন্য একটা দিক আছে। অতএব এত বেশি দিন যদি হাজতে থাকেন তাকে জামিন দেওয়া হতেই পারে। আমি আবারও বলছি যে জামিন মানে মামলা থেকে ছাড়া পাওয়া নয়, বিচারে তার সাজা হতে পারে এবং সাজা হলে সে সাজা তাকে ভোগ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের যারা তদন্তকারী সংস্থা, তাদের তদন্ত কি তাহলে ব্যর্থ? কারণ কি তারা চার্জশিট দিতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায়, এত বছর ধরে এই নিয়োগ দুর্নীতির মামলা চলছে, এত বছর পর তাদের চার্জ গঠন হচ্ছে। যারা তদন্ত করছে বা এর তদারকি করছে তারা খুব ভালো বলতে পারবেন যে কোথায় আটকাচ্ছে। যেমন আরজি কর কাণ্ডের যে তদন্ত হয়েছে সেখানে আমি তো এর আগেও বলেছি যে প্রিন্সিপাল এবং থানার ওসিকে সিবিআই অ্যারেস্ট করলো, কিন্তু তাদের বিরুদ্ধে ঠিক সময়ে চার্জশিট দিতে পারল না। তো এটা হওয়া উচিত নয়। যদি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই জোগাড় না হয়ে থাকে তাহলে অ্যারেস্ট করার কোনো দরকার নেই। আর অ্যারেস্ট যখন তারা করলো তার মানে প্রমাণ পেয়েছে, যদি প্রমাণ পেয়েছে তাহলে চার্জশিট দেওয়ার দরকার। তো এইসব ক্ষেত্রে সন্দেহের উদ্রেক হয়। তা আপনারাও যেটা বলছেন যে দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকারের যে প্রশাসন তারা কিন্তু একদমই সহযোগিতা করছে না, বরং অসহযোগিতা করছে। আপনারা দেখলেন যে 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হলো, সেখানে যদি যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকাটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দেওয়া হতো, তাহলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল হতো না। হলো এই কারণে যে এসএসসিকে রাজ্য সরকার
যারা বৈধভাবে চাকরি পেয়েছেন সেই তালিকা দিতে দিল না। কিন্তু অন্যদিকে পার্থ চ্যাটার্জির যিনি আইনজীবী রয়েছেন বিপ্লব গোস্বামী, তিনি বলছেন যে এই মামলায় মোট 4টে চার্জশিট জমা পড়েছিল। প্রথম দিকের চার্জশিটে তার মক্কেলের নাম ছিল না, অথচ শেষে গিয়ে তার নাম দেওয়া হয়েছে। তদন্ত যখন ধারাবাহিক চলে তখন একাধিক চার্জশিট কখন দেওয়া হয়? যে কিছু লোকের মধ্যে যা প্রমাণ পাওয়া গিয়েছে তাদের বিচার এর জন্য কোর্টে পাঠানো যেতে পারে, তাদের মধ্যে চার্জশিট দেওয়া হলো। সেই চার্জশিটে কারো নাম নেই মানে সে অপরাধী নয়, এটা প্রমাণ হয় না। কারণ পরবর্তী যে তদন্ত হয়েছে তারপর যে চার্জশিট দেওয়া আছে সেখানে তার নাম আছে। এটা হতেই পারে, এটা হওয়া মানে তার মক্কেল অপরাধী নয়, এটা প্রমাণ হয় না। কিন্তু একেবারে আদালতে ভার্চুয়াল তিনি উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে তিনি বারংবার আদালতে বলছেন যে তিনি নাকি নির্দোষ। তার আইনজীবী বলছেন যে তৎকালীন মন্ত্রী হওয়ায় তাকে ফাঁসানো হচ্ছে, এই যে অভিযোগ সেই অভিযোগ নাকি ভিত্তিহীন। বিচার প্রক্রিয়ার যেটা নিয়ম, যখন কাউকে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা জানানো হয়, মানে চার্জটা কী তার বিরুদ্ধে, তিনি যদি বলেন যে আমি দোষী, তাহলে আর কিন্তু বিচার হয় না, তার সাজা ঘোষণা করে দেয়। আদালতের আর বিচার প্রক্রিয়া চালানোর দরকার হয় না। তো তারা নির্দোষ বলছেন বলেই তো বিচার করতে হবে এবং দোষী প্রমাণিত হলে তখন সাজা হবে। তিনি যদি আগেই বলে দেন যে আমি দোষী, তাহলে তার বিচার প্রক্রিয়ার কোনো দরকারই নাই। এক্ষেত্রে বিচারপতি তিনি বলছেন যে যে কোনো দফতর আধিকারিকদের নিয়োগ হলে সেই ফাইল যায় মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি এবং নিয়োগের ফাইল সরাসরি গেছে এসএসসির কাছে। এসএসসির কাজ আমি যেটা জানি, তাদেরকে জানিয়ে দেয় যে কটা ভ্যাকান্সি আছে, কতজন লোককে সিলেক্ট করতে হবে। এসএসসি সিলেক্ট করে সেটা পাঠিয়ে দেয়। যেমন 9-10 যে নিয়োগ, তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওখান থেকে ব্যবস্থা হয়। তো এসএসসির কাছে ফাইল পাঠিয়েছে মানে কিসের জন্য ফাইল পাঠিয়েছে? যদি কত ভ্যাকান্সি আছে তার জন্য ফাইল পাঠান, কতজন নিয়োগ করতে হবে সে ফাইল এসএসসির কাছে যেতেই পারে। কিন্তু তার আগে যদি নিয়ম থাকে, যেমন সরকারে এই নিয়মটা অবশ্যই থাকে যে কোনো পদে নিয়োগের আগে অর্থ দপ্তরের মঞ্জুরি নিতে হয়, কারণ নিয়োগ করা মানেই তাকে বেতন দিতে হবে, তার জন্য পয়সা আছে কিনা। সেই জন্য অর্থ দপ্তরের মঞ্জুরি ছাড়া কোনো নিয়োগ হয় না। তো সেই রকম গভর্নমেন্টের যে রুলস অফ বিজনেস আছে, সেই সব রুলসে যদি থাকে যে ফাইল এসএসসির কাছে পাঠাবার আগে মুখ্যমন্ত্রীর কাজ হয়ে যেতে হবে, তাহলে সেটা রুলসের ভায়োলেশন হয়েছে এবং যিনি করেছেন তিনি তার জন্য জবাবদিহি করতে বাধ্য। বিভিন্ন ক্ষেত্রে এই পার্থ চ্যাটার্জি যিনি আইনজীবী রয়েছেন তিনি বলছেন যে নিরপেক্ষ যে সকল নিরপেক্ষ যারা বয়ান দিয়েছেন তাদের বয়ানে কোথাও উল্লেখ নেই যে পার্থ চ্যাটার্জি এই যে নিয়োগ দুর্নীতি এর সাথে জড়িত রয়েছে, শুধুমাত্র একজনের বয়ানেই রয়েছে। দেখুন, আমি একটা কথা বলছি, যে উকিলবাবুরা এটা বলছেন তারা নিশ্চিতভাবে জানেন যে ষড়যন্ত্রের মামলা, যে ধরুন আমরা এখানে 3 জন আছি, তো আমরা 3 জন একটা ষড়যন্ত্র করলাম যে আমরা একজন লোককে মার্ডার করব। আমি বাড়িতেই থেকে গেলাম, আপনারা 2 জনও গেলেন না, একজনকে মার্ডার করে দিলেন। সেই মার্ডারের যে অপরাধ, তাতে কিন্তু আমি যে বাড়ি থেকে বেরোবো না, আমিও তাতে অপরাধী এবং তার জন্য আমার বিচার হবে। অতএব এটা আইনজীবীদের না বোঝার কথা নয়, তারা কেন বলছেন তারাই বলতে পারবেন। বিচারপতি এটাও বলছেন যে আপনারা নিজেরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছেন। এরপরেও পার্থ চ্যাটার্জির আইনজীবী তিনি পুরোটা অস্বীকার করছেন। তো পার্থ চ্যাটার্জির আইনজীবী যদি স্বীকার করে নেন তাহলে পার্থ চ্যাটার্জি স্বীকার করে নিয়েছেন। আমি তো আবারও বলছি, যদি স্বীকার করে নেন তাহলে তো তাদের বিচারই হবে না, তাদের সাজা হয়ে যাবে। এটাই হচ্ছে দেশের আইন। পার্থ চ্যাটার্জির আইনজীবী যেটা বলছেন, পার্থ চ্যাটার্জি যেরকম ব্রিফ করছেন সেরকম বলবেন। পার্থ চ্যাটার্জির আইনজীবী বলা মানে পার্থ চ্যাটার্জির বলা।
তা আমি তো আবারও বলছি যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তাদেরকে জানানোর পর তারা যদি বলে যে আমরা দোষী, তাহলে আর বিচার করতে হয় না, একে গিল্টি প্লিড করে দেওয়া বলে। কিন্তু তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার একটা আত্মসম্মান বোধ আছে। পার্থ চ্যাটার্জি বলছেন আদালতে। দেখুন, শিক্ষামন্ত্রী যদি এই জালিয়াতি করে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করেন, তো এটা কি আত্মসম্মানবোধের পরিচয়? তো তাহলে যে লোকটা মার্ডার করছে তার আত্মসম্মানবোধ নেই কেন? সে তো একজনকে মার্ডার করছে। এই পার্থ চ্যাটার্জিরা যা করেছেন তাতে দেখছেন তো, একের পর এক যাদের চাকরি গিয়েছে তারা মারা যাচ্ছেন, যে আঘাত পেয়েছেন সেটা সহ্য না করতে পেরে। তো তার দায়টা কে নেবেন? কিন্তু পার্থ চ্যাটার্জির এই যে বারংবার তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি নির্দোষ, যারা আমার বিরুদ্ধে মামলা করছে বা আমার বিরুদ্ধে বলছে তারা অসত্য কথা বলছে। আমি আবারও বলছি, কোনো অভিযুক্ত যদি বলে আমি দোষী, তাহলে তো বিচার হবে না। সে যতক্ষণ নির্দোষ বলছে ততক্ষণ বিচার হবে, বিচারে দোষী প্রমাণিত হলে সাজা হবে, আর দোষী স্বীকার করে নিলে তার তখনই সাজা হয়ে যাবে। তো হ্যাঁ, বল। পার্থ চ্যাটার্জি কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমি নির্দোষ, তখন বিচারপতি যখন তাকে বলে যে যেটুকু জানা হচ্ছে সেটুকু বলুন, যেটুকু জানতে চাইছে, তাহলে পার্থ চ্যাটার্জি বলছে তাহলে কি আমার কোর্টে দাঁড়িয়ে কিছু বলার অধিকার নেই? তাহলে আইনজীবীর ভূমিকা কি? না, আইনজীবী একবার নিযুক্ত করে দিলে যা বলার আইনজীবী বলবেন, তখন আর মক্কেল বলবেন না। কারণ তিনি তো আইনজীবীকে অধিকার দিয়ে দিয়েছেন, যা বলার আইনজীবী বলবেন। জজ সাহেব যদি তাকে কিছু জিজ্ঞেস না করেন তাহলে তিনি বলবেন না কিছু। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, বিভিন্ন ক্ষেত্রে এই যে তদন্তকারী সংস্থার ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি, যদি তার বিরুদ্ধে প্রমাণই না থাকে, যদি প্রমাণ থেকে থাকে যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরেও চার্জশিট গঠনে ব্যর্থ, এর ফলে একের পর না, এক পার্থ মামলা চ্যাটার্জির হচ্ছে। বিরুদ্ধে তো চার্জশিট গঠনে ব্যর্থ হয়নি, তার বিরুদ্ধে তো চার্জশিট দেওয়া হয়েছে, চার্জ ফ্রেম হচ্ছে, বিচার শুরু হবে। হ্যাঁ, এতদিন হয়নি কেন? তো বিচার শুরু হবে। তদন্তটা কীরকম দেখুন, এখানে যেহেতু রাজ্য সরকার সহযোগিতা করছে না, অতএব তাদেরকে অনেক কষ্ট করে প্রমাণ জোগাড় করতে হচ্ছে। আর এই প্রমাণ যেটা জোগাড় করা হচ্ছে সেটা কোর্টে যদি দেখানোর পর তাকে দোষী প্রমাণ করা যাবে বলে আশা না থাকে, তাহলে তো চার্জশিট দেওয়া যায় না। অতএব এতে খানিকটা সময় লাগা কিছু অস্বাভাবিক নয়।